সরকারের কথা যেটি জনাব আনিস আলমগীর বলছিলেন, সরকার আসলে এর আগে অনেক কিছু বলেছে, কিন্তু সেটি ঠিক যে রেখেছে তেমনটা না। যেমন আপনারাই যেটি বারবার উল্লেখ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গটা দেশি বিদেশি গণমাধ্যমে কথা বলেছেন যে সেরকম কোনো পরিকল্পনা নাই, কিন্তু করেছেন। লন্ডনে সেই চ্যাথাম হাউসের বক্তব্যে তিনি বলেছেন জুলাই হবে, জুলাই সনদ, তার উপর মানে সেটি ঐক্যমতের ভিত্তিতে, কিন্তু সেটি আসলে হয় নাই। অতএব যেটি বলছেন সেটিই যে করছেন বা করতে পারছেন তেমনটিও না। এইরকম একটা বাস্তবতাও আবার আছে। আপনি কি মনে করেন আসলে তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার কি কোনো বিকল্প নাই, মানে কোনো অনিশ্চয়তা নাই? দেখেন, আমি নিজে মনে করি, আমার পার্সোনাল যেটা ধারণা, আমি আনিস আলমের সঙ্গে একমত যে আসলে সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কারণে একমত যে যে ডক্টর ইউনূস তো এটা মনে করেন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রথমত, দ্বিতীয়ত মালয়েশিয়াতে যা উনি এক কথা বলেছেন। তারপর যেদিন ভাষণে বলেছেন তারপর দিনই কিন্তু ইলেকশন কমিশনকে চিঠিও দিয়েছেন যে আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চাই, তোমরা আপনারা প্রিপারেশন নেন। ইলেকশন কমিশনের সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছেন। ইলেকশন কমিশন এটাও বলেছে যে তারা ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে। তো এখন পর্যন্ত এই যে ধারাবাহিকতার মধ্যে না, আমি কোনো একটা গ্যাপ দেখি না, কিন্তু যা যখন করা দরকার ছিল সবই হচ্ছে। এখন এর মধ্যে যে জিনিসটা নিয়ে নতুন করে আলোচনা যেটা আসছে সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি, তার যে ভাষণ, সে একটা মিটিং এ ছিল, সেই মিটিং এ নাসিরুদ্দিন পাটোয়ারিও ছিল, নাহিদ ইসলাম ছিল, আখতার হোসেনও ছিলেন। দলের এরাই তো মূলত মানে মূল নেতা। এবং স্যার আপনার ছিলেন, মানে হাসনাত আব্দুল্লাহ ছিলেন, সার্জিসকে মনে হয় দেখলাম, সেও ছিল। তো এদের সবারই কিন্তু যে অ্যাটিটিউড এবং তাদের যে ভাষা, সেই ভাষাটা আমি দেখলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার পক্ষে। নাসিরুদ্দিন পাটোয়ারি খুব স্থূলভাবে বলেছে, কিন্তু নাহিদ ইসলামও কিন্তু এই কথাই বলেছে যে মানে আপনার সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারপরে নির্বাচনে যেতে চাইবে তাদের আমরা বিরোধিতা করব, এটাও বলছেন। যখন এগুলো উনি বলেন তখন ওনার সামনে দর্শকদের এখানে মানে ওই আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও ছিলেন। অ্যানি সাহেবের সামনে রেখে তারা বলছেন যে যদি কেউ নির্বাচনে যায় এই মুহূর্তে এই সমস্ত না না করেই, তাহলে কিন্তু আমরা করব। আমার কাছে কেন যেন মনে হয়, যেটা আনিস আলমকে বললেন যে বার্গেন করার চেষ্টা করছে কিনা, আমার কাছে মনে হয় যে কেবল বার্গেন না, এখানে হয়তো আরো কিছু থাকতে পারে। থাকতে পারে কিভাবে? দুটো ঘটনা। সেটা হলো আপনার, ওনারা বললেন এটা মঙ্গলবার দিন, মানে গতকালকে। আবার দেখেন সোমবার দিন ওনারা কিন্তু মার্কিন রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন, এই এনসিপির 3 নেতা। দেখা করে এসেই তারা এই হুঙ্কার দেওয়া শুরু করলেন। কিন্তু আবার পরের দিন যেদিন ওরা এনে হুঙ্কার দিচ্ছেন, ওই দিন আবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন হলো আলী রিয়াজ এবং মনির হায়দার। এই দেখা করাটা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে যে ওনারা কেন দেখা করতে গেলেন। আমাদের এখানে একটা সংস্কার প্রক্রিয়া চলছে, তো এইখানে মার্কিন রাষ্ট্রদূতদের কি স্বার্থ, মার্কিনদের কি স্বার্থ? আমরা কি ওনাদের কলকাঠি যেভাবে নাড়ছেন সেভাবে আমাদেরকে চলতে হচ্ছে? এই সংস্কারটা কি ওনাদের দেখিয়ে দেওয়ার সংস্কার? হতেও পারে, কারণ যে দুজন গিয়েছেন তারা তো ওনাদেরই লোক। আলী রিয়াজ তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন উনি গেছেন ওনার হাই কমিশনারের কাছে, হাই কমিশনার তো অ্যাম্বাসেডারের কাছে। তো কেন গিয়েছেন? যে আমরা যা বলেছিলাম তাই কি তুমি করছো, ওইভাবে সংস্কার করতেছো কিনা, এটাও তো জানতে চাইছেন। আবার এর মধ্যে দেখলাম যে ওনারা সংস্কারের জন্য আরো 1 মাস সময় বৃদ্ধি করেছেন, কিন্তু আরো 1 মাস সময় বাড়িয়েছেন। এখন বাড়াইলে কি হবে? আরো 1 মাস। তো এইভাবে সময় ক্ষেপণ যে কিছু হচ্ছে না তাও না। তো এই সবগুলি মিলিয়ে হয়তো কিছু একটা চেষ্টা চলছে, আমার ধারণা চলছে। কিসের চেষ্টা চলছে? নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিনা, অথবা আরেকটু পেছানো যায় কিনা, এই ধরনের একটি চেষ্টা। এবং এর সঙ্গে খালি নাসিরুদ্দিন পাটোয়ারি না, মানে এনসিপি এবং আরো একাধিক ফোর্স হয়তো এখানে জড়িত আছে বলে আমার ধারণা। কিন্তু আলটিমেটলি তারপরেও আমি বিবেচনা করি, আমি মনে করি ডক্টর ইউনূস সম্ভবত নির্বাচনের ডেট সত্যি চাইবেন না, আমার ধারণা। কারণ উনি নানা রকম জটিলতার মধ্যে আছেন, উনি খুব একটা আরামে আছেন, আয়েসে আছেন, এরকম মনে করার কোনো কারণ নাই। জি, আপনি বলছেন শুধু এনসিপি না, আরো একাধিক ফোর্স আছে বলে আপনি মনে করেন। আসলে কারা আছে বলে মনে করেন? যেমন জামাতকে আমরা দেখছি, তারাও মানে নির্বাচনের আগে অনেকগুলো শর্ত জুড়ে দিচ্ছে, যে শর্তগুলো ঠিক যে পূরণ হয়ে যাবে খুব এই ফেব্রুয়ারির মধ্যে, এমন নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আর কাদেরকে দেখছেন, বা জামাতকেও দেখছেন কিনা, আর কাকে কাকে দেখছেন যারা আসলে নির্বাচন পেছাতে চায়,
অন্যদিকে আমরা এটাও একটু বলি যে আমরা দেখছি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। আমরা সেনাপ্রধানকে আগে থেকেই শুনে এসেছি যে তারা 18 মাসের মধ্যে নির্বাচন, একটা ডিসেম্বরের মধ্যে পরবর্তীতে বলেছিল, কিন্তু 18 মাস হলে সেই ফেব্রুয়ারি হয়। এখন যদি বলি চাওয়া পক্ষ আর না চাওয়া পক্ষ কার আসলে ভার বেশি ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে? শুনেন, না চাওয়া পক্ষের সবগুলিকে একসঙ্গে করলেও বিএনপির যে চাওয়া পার্টি, বিএনপি তার অর্ধেক হবে না। কাজে ওগুলি বলে তো ভাই লাভ নাই, ওগুলির সংখ্যা বাড়াবেন আপনি, ওজনও তো বেশি না, ওজনে বিএনপি বেশি। কিন্তু আবার কাজেই কার প্রভাব সরকারের উপর বেশি সেটাও তো একটা ম্যাটার করে। এখন তো আমার তো মাঝে মাঝে মনে হয় সরকার, মানে ডক্টর ইউনূস বোধ হয় এখন মানে এনসিপি কে রেখে হয়তো বিএনপির বন্দরে নোঙর করার চেষ্টা করতেছেন। সেটা যদি হয় তাহলে তো উনি বিএনপির কথাই বলবেন, আমার ধারণা। জি, আনিস আলমগীর, আপনারও কি মনে হয় বা আপনার আসলে কি মনে হয় এনসিপি কে রেখে কি বিএনপির বন্দরে নোঙর করার চেষ্টা করছেন ডক্টর ইউনূস? না, আমি নোংর করে মনে করি না। আমি মনে করি না যে ডক্টর ইউনূস এনসিপি কে এতিম করে চলে যাবে। ওনার ছায়া, ওনার আশীর্বাদ সবকিছু থাকবে। উনি তাদের দুই দলকে কিভাবে রাখতে পারে, এনসিপি কিভাবে একটা গ্রহণযোগ্য আহ, পদ্ধতিতে এই আগামী নির্বাচনে একটা অবস্থান রাখতে পারে, তাদের স্টেক রেখে তারা রাজনীতিতে সক্রিয় হতে পারে, সেই ধরনের একটা প্রচেষ্টা ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে থাকবে। কারণ একটা খুবই সহজ ব্যাপার, বিএনপি যদি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস, এনসিপি, আরো আদার্স যে 5 আগস্ট থেকে যা কিছু হলো সবকিছু যে বিএনপি হজম করবে সেই নিশ্চয়তা নাই, এখনো নাই। কিন্তু ডক্টর ইউনূস যেটা বলছিলাম যে এনসিপি কে যেহেতু উনি পছন্দ করেন, তার দলই অলমোস্ট উনি তো নানাভাবে বুঝিয়েছেন, তো তাদেরকে তো উনি খালি মাঠে দিয়ে যাবেন না, এমন একটা পজিশনে দিয়ে যাবেন না যে তারা নির্যাতিত হয়, তাদের থ্রেট থাকে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তো সেই সব চিন্তা করে আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজেই বিএনপির সাথে এমন একটা সমঝোতা এনসিপি কে করে দেবে যাতে করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায়, তারা রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত থাকে এবং তারা একটা নিশ্চিন্তের সামনের দিনগুলো কাটাতে পারে। আর তারা যেই হারে আহ জামাতের সঙ্গে মিশে গিয়েছিল, তাতে করে তাদের তাদের যে রাজনৈতিক ভীষণ, তারা যে এন্টি আপনার এটাকে বলবো মুক্তিযুদ্ধ এক ধরনের ইমেজ তাদেরকে দাঁড়িয়েছিল তাদের, সেটা জামাতের সঙ্গে যাওয়াতে আরো একটা জটিল হয়ে গিয়েছিল যে তাহলে কি জামাত সহ এবং অন্যান্য ফোর্সের সাথে, ইসলামিক ফোর্সের সাথে তারা একসঙ্গে মিলে ইলেকশন করবে কিনা। লেটেস্ট ডেভেলপমেন্টে আমার যেটা মনে হচ্ছে যে তাদেরকে জামাত এখানে আলাদা থাকবে, হয়তো এনসিপি কে আহ, বড় ধরনের একটা অংশ অংশীদারি তো দেওয়া যে সংসদে, সেটার জন্য ডক্টর ইউনূসের চেষ্টা থাকবে। বিএনপি তো আর 300 আসন নেবে না, তো কিছু আসন তো আছেই। হয়তো আবার জামাত যদি বিরোধী দলে আসে, সেটা মানে কতটা সেই আসন গ্রহণযোগ্য, দেওয়ার চেষ্টাটা আসলে কেমন? হ্যাঁ সেটা সমঝোতা, যদি তাদের দুই দলের যদি সমঝোতা হয়, বিএনপি যদি চিন্তা করে যে আমরা এতটা আসন ছেড়ে দেব, আর এনসিপিরও তো কিছু ইয়ে আছে, তাদেরও সমর্থক আছে, তো সবগুলো মিলে তখন আর মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ থাকলো না তাদের কাছে। আর বিএনপির সাথে যদি থাকে, তাহলে এক ধরনের ভোটের সহযোগিতা, দুই দলেরই সহযোগিতা হবে, এবং বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিএনপি যখন যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় এবং তাদের জনপ্রিয়তা আছে, তারা এই এই ক্ষমতা হারাতেও চাইবে কেন, তো তারা যে কোনো শর্তে যে কোনো কন্ডিশনে যাবে। আমার মনে হচ্ছে তারা, ডক্টর ইউনূস যদি এখানে পেছনে থাকেন, মার্কিন এমবেসি যদি পেছনে থাকে, তাহলে এখানে সম্ভাবনা আছে যে এনসিপি কে একটা বড় ধরনের অংশীদারিত্ব দেওয়া, এবং জামাত সেক্ষেত্রে বিরোধী দলে হয়তো নাও বসতে পারে। এখন জানি না, তো এত অগ্রিম বলা খুবই কঠিন, কারণ মানে ডে বাই মানে দুই দুই চার দিন পর পরে সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। লেটেস্ট সিনারিও আমার কাছে এটা মনে হচ্ছে, সামনে এবার কত দূর যাবে এবং আচ্ছা, কিছু, কিন্তু তাহলে ওই একটু আরেকটু ওটা জিজ্ঞাসা করে নিই, জামাত বিরোধী দল নাও হতে পারে, তাহলে কে হতে পারে বিরোধী দল, আর আছে কে? তখন এনসিপি হবে, এনসিপি বিরোধী দল হবে। ও আচ্ছা, মানে এনসিপি আর বিএনপি আসন ভাগাভাগি করে আবার এনসিপি হ্যাঁ, বিরোধী দল হবে, হ্যাঁ, হ্যাঁ। আপনার মনে আর হচ্ছে তাই? জি। আর জামাত, জামাত তো জানা যায় যে জামাত তো যদি ইয়ে হয়, ওই এখন যে ক্লাসিক পদ্ধতিতে যে ইলেকশন, সে পদ্ধতিতে তারা কয়টা আসন পাবে তারা তো খুব ভালো করেই জানে।
সেই জন্যই তো তারা চেষ্টা করছে যে যদি এটা পিয়ার পদ্ধতিতে হয়, তখন তারা অ্যালায়েন্স করলে, যাদের সাথে অ্যালায়েন্স করবে তখন তাদেরও লাভ হবে, এনসিপির সাথে করুক বা আদার্স হুম। ইসলামিক দলগুলোর সাথে করুক, তখন সিনারিও আলাদা হবে। বিএনপি তখন এখন যে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যে সম্ভাবনা আছে, সেটা তখন থাকবে না। তো সেই জন্য তারা পিয়ার পদ্ধতির উপরে জোর দিচ্ছে, এবং তারাও নিশ্চয়ই চাইবে যে এনসিপি কে তাদের সঙ্গে রাখতে, কারণ এনসিপি হচ্ছে সরকার পার্টি। সরকার জি। তার দলকে তো রাস্তায় ফেলে দেবে না, আমি যেটা শুরুতে বলছি, এতিম করে দেবে না। তাদের একটা, তারা সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এই অভ্যুত্থানের একটা নেতৃত্ব দিয়েছে। সেই অভ্যুত্থানের ফলে আজকের এই বাংলাদেশ, সেটা ভালো হোক আর খারাপ হোক। তো সেই 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 প্রেক্ষিতে আহ, তাদেরকে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে এই জন্য এনসিপি কে একেবারে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক নেতারা যেভাবে বলে ওরা ভোটে দাঁড়ালে 5 ভোটও পাবে না, তো ওরা 5 ভোট পাবে না, 5 আসনও পাবে না, সেটাও সত্য। যেমন তেমনি ওদেরকে বাদ দিয়েও ইলেকশন করতে পারছে না, এবং তাদের সব কথা বা তাদের আবদারও শুনতে হচ্ছে বিএনপি কে। হুম। যেটা আগে বলেছিলাম যে বিএনপি এনিহাও ক্ষমতায় যেতে চায়, আর ক্ষমতায় যেতে হলে তাদেরকে ডক্টর ইউনূসকে চটানোর কোনো সুযোগ নাই। ক্ষমতায় যেতে হলে তাদের এনসিপির সাথে এক ধরনের শেয়ার করতে হবে। আর জি। যেহেতু এখানে বিদেশের কথা বলছি, বিদেশও হয়তো জি, আমি বিএনপি একটু কে। বিদেশিদের ভূমিকা আরেকটু আলাদা করে আলোচনা করি। মার্কিনীদের ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ, এটি আলোচনায় আনবই, কিন্তু এই যে আপনি একটা নতুন সমীকরণের বিষয় ভাবছেন, ভোটে জোট, আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি কি মনে করেন ভোটে আসলে জোট, আসন ভাগাভাগি, এই সমীকরণটা কেমন হতে পারে? অবশ্যই এটাও আবার পরিবর্তন হতে পারে, যেটাও আনিস আলমগীর বলছিলেন। এখনকার বিবেচনায় কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না কেন, দেখেন, এটা হলে পরে না নির্বাচনটা মানে সারা দুনিয়ার কাছে বলেন, মানুষের কাছে বলেন, হাস্যকর হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূসের কিন্তু একটা ভালো নির্বাচন দেওয়ার কথা বলেছেন যে আমি ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনটা দিতে চাই। তো যদি ওরকম ভাবে হয়, হুম। তাহলে নির্বাচনটা একেবারে হাস্যকর হয়ে যাবে। কারণ আপনি তাহলে কার সঙ্গে কে ফাইট করবে? তাহলে তো কেউ কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না। তো এই কেন ভাগাভাগি, মাসুদ ভাই? আসন ভাগাভাগির না ইলেকশন মাসুদ ভাই, কেন প্রতিদ্বন্দ্বী থাকছে না কিভাবে? তাদের তাদের সাথে জামাতের জামাত কি আপনার মনে নাই যে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করে 51 সালে নির্বাচন করেছে? তো 50টা আসন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। সেরকম এনসিপি কে যদি 50টা 60টা এরকম যদি বিএনপি ছেড়ে দেয়, তাহলে সে আসনে কি, বিএনপি তো করেছে এটা, তো বিএনপি যদি ছেড়ে দেয় তাহলে তো তাদের আসার সম্ভাবনা কি থাকে না? তারা কি বিরোধী দলে থাকে আসতে না, পারে না? থাকে না। আমি বলি আপনাকে, বিএনপি হুম, যে আসনগুলো ছেড়ে দিবে, হুম, বিএনপি যে পলিটিক্যাল পার্টি, তাদের যে ক্যারেক্টার, এই হুম, প্রত্যেকটা আসনে তাদের স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় যাবে। হুম। হুম, এবং সেই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে এনসিপি কোনো পাত্তাই পাবে না, হুম, কোনো পাত্তাই পাবে না। এনসিপি কে জেতায় এরা যত চেষ্টাই করো হোক না কেন, এনসিপি মোটেই সুবিধা করতে পারবে না। হুম, এটা হলো আমার বিশ্লেষণ আর কি। আর এইবার তো নতুন একটা নিয়ম করছে, আপনি তো জোটের প্রতীক নিতে পারবেন না, আপনাকে নিজের প্রতীক ইলেকশন করতে হবে। হুম, এটা তো আরো ঝামেলা। হুম। হুম, যেখানে ধানের শীষ নাই, সেখানে কিন্তু বিএনপির ভোট এনসিপির বাক্সে যাবে না, সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছে যাবে। হুম, কাজে এনসিপির পক্ষে আপনার এখান থেকে ইলেকশন করে জোট করে যে আসা, এনসিপি কে বিএনপিতে জয়েন করতে হবে। পারবে এনসিপি? তার থাকলো না, তত হলো না। এনসিপি কেমন পাশ করে আনতে পারবেন না রে ভাই। আগে অনেক হয়েছে এরকম, অনেক মনে করেন আপনার সিপিবি প্রার্থী নৌকা মার্কেটে দাঁড়াইছে, ওয়ার্কার্স পার্টি নৌকা মার্কেটে দাঁড়াইছে। একটা মার্কা, একটা বাংলাদেশে এখনো মার্কা একটা ফ্যাক্টর, হুম, যেখানে নাকি আপনার ধানের শীষ নাই, আমি এনসিপি কে দিয়ে দিলাম, সেখানে দেখবেন স্বতন্ত্র প্রার্থীর কাছে এনসিপি। এটা আমার ধারণা, এই ধারণা ভুল হইতে পারে। আমার কাছে মনে হয় ইলেকশন ফেয়ার হবে, ইলেকশনের মতোই হবে। হুম, এবং সেই ইলেকশনে বিএনপির সঙ্গে জামাতের ফাইট হবে, এটা। এবং সেই ফাইটটা হবে অনেক অনেক ডিফারেন্সে ফাইট হবে এটা। কিন্তু তারপরেও কিন্তু এই ইলেকশন আমার কাছে মনে হয় না দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে। কারণ গ্রহণযোগ্য হবে না এই কারণে, যে কারণে আওয়ামী লীগ যখন নাকি জাতীয় পার্টিকে এটা প্রধান বিরোধী দল বানাইছিল, ওই যে বানানোর পদ্ধতিটা বিএনপি কে বাদ দেওয়া, ওইটা যেভাবে গ্রহণযোগ্য হয় নাই, এখানেও ঠিক একই জিনিস হবে। এখনো বাংলাদেশে ফেয়ার ইলেকশন যদি হয় এবং সবাই যদি অংশ নিতে পারে, তাহলে জামাত তো তৃতীয় দল। কাজে আপনি দ্বিতীয় দল অথবা প্রথম দল, ওই দুটোর মধ্যে একটাকে বাদ দিয়া আপনি তৃতীয় দলের সঙ্গে ফাইট করলেন, যুদ্ধ করলেন, আপনি একতরফা যুদ্ধ, আপনি জিতে গেলেন। ওই যুদ্ধ জয়ে আনন্দ নাই, এবং ওই যুদ্ধ নিয়ে আপনি বাইরের মানুষের সঙ্গে কথাও বলতে পারবেন না।
এটা কিন্তু একটা বড় ক্রাইসিস হবে সামনে, আমি মনে করি। বিভিন্ন জরিপের মধ্যে চলছে যে কোন দল কত ভোট পাবে। এর মধ্যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স সম্ভবত নাম, তারা একটা জরিপ সম্প্রতি তারা বলছে যে 48% মানুষ এখনো মানে সিদ্ধান্তহীনতায় আছে যে তারা আসলে কোন দলকে ভোট দেবে। অতএব আপনারা যেটা বলছেন সামনে আসলে অনেক পরিবর্তন হতে পারে, নিশ্চয়ই সেটারও একটা ভোটারদের উপরেও একটা তাদেরও একটা মনোভাব ঠিক করার ব্যাপার আছে যে তারা কোন দিকে যাবে। একটু মার্কিনীদের বা আমেরিকার ইন্টারেস্ট একটু বুঝতে চাই। আমাদের নির্বাচন নিয়ে বেশ সবসময় মার্কিনীরা কথা বলে। 24-এর নির্বাচনকে ঘিরে যেমন শুনতাম অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, এবারে সেই টার্মটি তারা উঠিয়ে নিয়েছে, বরং জাতিসংঘর একটা নতুন ব্যাখ্যা দিচ্ছে, যেটি আসলে শেখ হাসিনা যেরকম করে ব্যাখ্যা দিতেন যে অন্তর্ভুক্তিমূলক, মানুষ ভোট দিতে পারলেই, জনগণ ভোট দিতে পারলেই সেটি অন্তর্ভুক্তিমূলক হবে। ব্যাখ্যারও অনেক রকম পরিবর্তন হচ্ছে। আনিস আলম, কি তাদের ইন্টারেস্টটা কি, তাদের চালটা কি, বা তাদের অবস্থানটা কি মনে হচ্ছে এবারে নির্বাচনকে ঘিরে, এই যে বৈঠকগুলো হচ্ছে? তাদের চাল, এটা তো খুব গভীর গবেষণার কোনো দরকার নাই। তারা যেহেতু সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে, সেটা এখন ওইখানে যে রেখেছিল, তারপরে যেহেতু যখন বলছে যে আমাদের সামরিক বাহিনীকে অংশগ্রহণ করতে বিরত থাকার যে সত্যটা দিয়েছিল, তো সব দিক থেকে যদি আমরা মনে করি যে এই এই ইলেকশনে মার্কিনীদের ভূমিকা ছিল, তো মার্কিনীরা তো অবশ্যই চাইবে যে এখানে এমন একটা সরকার থাকুক যেটা তাদের বলয়ে থাকবে। এবং ডক্টর ইউনূস তাদের পছন্দের ব্যক্তি। যদিও এই সরকার কতটা পছন্দ করে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কারণ কিন্তু স্টেট ডিপার্টমেন্টে তো সে গুড বুকের একটা ব্যক্তি। মার্কিন পুতুল হিসাবে যারা তার সমালোচকরা বলবে যে মার্কিন পুতুল, তো মার্কিনীরা তো চাইবে এখানে এমন একটা সরকার হোক যেটা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। অবশ্যই সেটা বিএনপির পক্ষে সম্ভব, কিন্তু যেই দলটা, আমি বারবার বলছি, যেই দলটা এনসিপি এই ভূমিকাটা রাখলো এবং যাদের ক্রিয়েশনেও এদের ভূমিকা আছে, তো তাদেরকে এতিম করে দেওয়া বিষয়টা মার্কিনীরা কিভাবে নেবে, তাদেরকে আমি জানি না, তাদেরকে ফেলে দিবে কিনা। এবং মার্কিনীদের সাথে জামাতেরও একটা ভালো সম্পর্ক আছে, মার্কিন এম্বাসিতে বহু জামাতের লোক কাজই করে স্বয়ং। তো তাতে করে মনে হয় যে আহ সব দিক থেকে আমেরিকার ভূমিকা এখানে রয়ে গেছে। আর যখন নাই, আওয়ামী লীগ এর অনুপস্থিতি, আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে কোনো যে এখানে যারাই আসুক তাদের সাথে তাদের সখ্যতা আছে, কিন্তু বিশেষ সখ্যতা আমি এই জন্য বলতে চাচ্ছি যে, বারবার বলছি যে এনসিপির সাথে তাদের যে দহরম মহরম, তারা স্বাভাবিকভাবে চায় যে এনসিপির একটা পজিশন এখানে থাকুক। এবং সেই আলোকে আপনি ডক্টর ইউনূস বলেন, যে আলী রিয়াজরা বলেন, মার্কিন এমবেসি বলেন, সব দিক থেকে তাদের একটা ভূমিকা এখানে থাকবে। কিন্তু কিভাবে তারা থাকবে সেটাই আমি জানি না এখনো, সেটা এখনো ক্লিয়ার না। ওই যে ভাই বলতেছে যে একটা ফেয়ার ইলেকশন হবে, তো এবং সেই ক্ষেত্রে এনসিপির কোনো পাত্তাই থাকবে না। জানেন, আমি এত এত করতে পারছি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে তাদের একটা অবস্থানের জন্য মার্কিন দূত যারাই এখানে থাকুক তারা আপ্রাণ চেষ্টা করবে। জি, জনাব মাসুদ কামাল, আপনার কি মনে হয় মার্কিনীদের স্বার্থ, ভূমিকা বা তাদের চাওয়া কি? এই একটা প্রশ্ন করি, সাথে সাথে এটাও একটু আপনার কাছ থেকে দুটো প্রশ্ন একবারে করে ফেলি যে আহ, আওয়ামী লীগ তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যেটা বোঝা যাচ্ছে, কিন্তু তাদের আসলে চাওয়াটা কি হতে পারে? তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা, ষড়যন্ত্র কিছু না কিছু থাকবে নির্বাচনকে ঘিরে। তাদের চাওয়াটা কি হতে পারে, নির্বাচন হোক নাকি না হোক? আমি আপনার মার্কিনীদের যে ভূমিকাটা, এটা নিয়ে আনিস আলম যেটা বললেন, আমি তার সঙ্গে মোটামুটি একমত। আসলে তারা এরকমই কিছু একটা করবে, এটা নিয়ে আমি আর বেশি না বাড়াই। আমি বরং আওয়ামী লীগের পার্টটা বলি। আওয়ামী লীগের এটা তো সত্য যে আওয়ামী লীগের যত নেতা আছে মোটামুটি সবাই বিদেশি, যারা নাকি মোটামুটি আপনার পরিচিত লোক, যাদেরকে চেনে, যারা দায়িত্বে ছিলেন, তারা হয় বিদেশে নয় চেনে। এই দেশে তারা মুক্ত ভাবে বিচরণ করছেন এমন মনে হয় না আমার কাছে। যারা বিদেশে আছেন এরা কিন্তু আসলে আওয়ামী লীগের এতদিন ধরে ফেস ছিলেন, বাট এরা কিন্তু আওয়ামী লীগের যে মানে তাদের সিদ্ধান্তের কারণে একটা সিদ্ধান্ত দিলেন, এতে দেশে আওয়ামী লীগের যারা সমস্ত নেতাকর্মী আছে, সমর্থক আছে, তাদের কি সমস্যা হতে পারে, তারা কি বিপদে পড়তে পারে, এটা কিন্তু বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা মোটেই বিবেচনা করে না। তারা হলো আওয়ামী লীগের ক্রিম খাওয়া লোক। আওয়ামী লীগকে তারা ব্যবহার করে তারা নিজেরা প্রচুর অর্থ করে কামাই নিয়ে এখন বিদেশে বসে আছে।
এবং বিদেশে বসে তারা কিন্তু যাওয়ার সময় হয়তো অনেকে টাকা নিয়ে যেতে পারছে, অনেকে পরে নিয়ে গেছে। এদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, কাজে তারা এখান থেকে টাকা নিতেও পারে। কারণ সম্পর্ক না থাকলে আপনি দেখবেন যে মানে তারা এত আরামে এত নিরাপদে কিভাবে দেশ ছেড়ে চলে গেল। মাত্র হাতে গোনা 2-1 জন লোক ধরা পড়ছে, বাকি এত ধরাই পড়ে নাই। এরা বাইরে বসে বসে ওই অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কর্মসূচি দেয়, এবং এদের আসলে এই দেশে এখন আর কোনো গ্রহণযোগ্য আছে বলে আমি মনে করি না। যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে দল হিসাবে, ওদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ ব্যাক করতে চায়, তাহলে সেটা হবে আওয়ামী লীগের জন্য একটা বড় বিপদ। এটা আমার ধারণা। কারণ ওই লোকগুলি কিন্তু যে জরিপটার কথা বলছিলাম মাসুদ কামাল, ব্র্যাক ইনস্টিটিউটের, তারা আবার বলছে যে এখনো 7.3% তাদের প্রতি সমর্থন, যেটি অক্টোবরে ছিল 8.9%। তাদের গবেষণা মানে তাদের রিসার্চ অনুযায়ী বলছে, মানে তাদের এই পরিমাণ সমর্থন, মানে ভোটার ভোট দেবে সামনের নির্বাচনে। ব্র্যাকের যে জরিপটা না, এটা আমার কাছে খুব একটা মানে কনফিউজিং মনে হয়েছে। আমি আপনাকে ওই জরিপটা নিয়ে একটু বলি। আচ্ছা, কনফিউজিং এর কারণে তাদের জরিপ করার পদ্ধতিটা কি ছিল, তারা কিন্তু এটা টেলিফোনে নিচ্ছে। টেলিফোনে জরিপ কিন্তু ভয়ঙ্কর। সাধারণ মানুষ সত্য কথাটা বলে না, কারণ তারা জানে আমার এই টেলিফোন নাম্বারটা রেজিস্টার্ড, এই টেলিফোন নাম্বার আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি, আমি কি বলবো না বলবো এটা হয়তো তারা রেকর্ড করবে। তারা এই রিস্কে যাবে না। ওখানে এনসিপির ভোট যে বাড়ছে এটা এই কারণে বাড়ছে, আর কিচ্ছু না। আমি আওয়ামী লীগকে ভোট দেবো এটা টেলিফোনের জরিপে কেউ বলবে না, বললে হচ্ছে মানে একদম পার আওয়ামী লীগ না, আমি 7% কেমন করে হইলো, আমি তো এটাই তো অবিশ্বাস লাগছে আমার কাছে। এটাই রিয়েলিটি। আর 2 নম্বর কথা হলো যে 48%, 48.5% তারা বলছে তারা সিদ্ধান্ত নেয় নাই। এই যে সিদ্ধান্ত না নেওয়া লোক, এর মধ্যে প্রচুর আওয়ামী লীগ আছে। তারা আছে এই কারণে তারা আসলে বুঝতেও পারছে না। ওখানে 48.5%, যেটা নাকি 8 মাস আগে ছিল 38%, মানে 10% বেড়েছে। এদের কি কারণে বেড়েছে? এই 8 মাস আগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, নিষিদ্ধ কিন্তু এর মধ্যে হয়েছে, হওয়ার কারণে এটা বেড়ে গেছে। তারা কনফিউজড যে আসলে নির্বাচনটা কে থাকবে, ব্যালট পেপারে কার কার নাম থাকবে, ব্যালট পেপারে কি কি মার্কা থাকবে, তাদের মধ্যে একটা কনফিউশন আছে। যে কারণে এদের অনেকে হয়তো শেষ পর্যন্ত ভোটও দিতে যাবে না। কিন্তু আবার কিছু লোক যাবে, যাকে না ভোটের অপশন করছে, হয়তো না ভোটে কিছু লোক গিয়ে ভোট দিয়ে আসবে। এটা আপনি দেখবেন এবার না ভোটের দাপট, এবার দাপট দেখেন আপনি, এবার অনেক না ভোট। কিন্তু না ভোট তো সম্ভবত আমি যতটুকু দেখলাম যে তখন দেয়া যাবে যখন একজন, মানে বিকল্প নাই সেখানে। বিকল্প থাকলে তো না ভোটের অপশন মনে হয় থাকবে না। রাইট। বিকল্প থাকলে থাকবে না এটা আমি জানি না, তো এটা আমি বলতে পারছি না। তাহলে হ্যাঁ, এটা বিএনপি প্রতিবাদ করছে। না, আমি যত জানি সারা দুনিয়ার যে ঘটনা আমি জানি, যেমন নোটা ভোটটা কিন্তু আপনার যদি 10 জন ক্যান্ডিডেট থাকে, তাও এখানে না ভোট থাকে, কারণ সে মনে করে এই 10 জনে তাকে কাউকে পছন্দ হয় নাই, সে না ঠিক ভোট আছে দিবে। মাসুদ ভাই, আপনি যেটা বলছেন সেটা হ্যাঁ, অতীতে ছিল। এরা এখন নতুন যে অ্যামেন্ডমেন্ট করছেন সেখানে বলছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা নির্বাচিত হতে দেব না, সেখানে আমরা না লাগিয়ে দেবো। এটা লাগে লাভ কি? এইটাই একটা ফাউল সিস্টেম করছে, যে এখানে এটা তো কোনো না ভোট। সিস্টেম আছে নাকি? সারা দুনিয়াতে ওইভাবে চলে। এবং ইন্ডিয়াতেও কিন্তু না ভোট আছে, না ভোট ইন্ডিয়াতেও আছে। আমরা তো ছিল, আমাদেরই তো ছিল, ইন্ডিয়া কেন আমাদের বুঝতে ছিল যাবে? আগে 2008-এর নির্বাচনে আমাদের না ভোট ছিল, হুম। সেটা সবসময় থাকবে। আর এরা যদি এটা করে থাকে, আমি ঠিক শিওর, আমি জানি না এটা, তাহলে তো এই না ভোটের কোনো অর্থ হয় না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ যদি ওই বাইরে যারা আছে, তারা কিন্তু নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তারা আওয়ামী লীগের এখন মানে আমি মনে করি আওয়ামী লীগের ওই অনুষ্ঠান না। যারা বাইরে আছে তারা নিজেদের কিভাবে পুনঃস্থাপন করা যাবে, নিজেরা কিভাবে পুনর্বাসিত হতে পারে, তারা ওই চিন্তা করতেছে। তাদের এক একটা উদ্ভট উদ্ভট সিদ্ধান্ত নেয়। ওখানে এই যে নানক সাহেব দেখলাম একটা, সেটা বিরাট সিপাহ চালার সাথে, ওখান থেকে সে সিদ্ধান্ত চমক দিন এটা হবে, তমুক দিন এটা হবে, ঘোষণা দিয়ে দলটাকে হাস্যকর বানায়। আর এখানকার মানুষটা মাঠে নামবে না ওদের কথায়, এবং বরঞ্চ এখানকার মানুষ যারা আছে ওই ঘটনাকে কেন্দ্র করে আর বিপদে পড়ে। কাজে ওই লোকগুলি আপাতত ধীরে ধীরে হারাই যাবে, ওদের কোনো কাজকর্ম নাই, বাইরে বসে বসে এক একটা ঘোষণা দিবে। কিন্তু আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয়, আওয়ামী লীগ এই দেশে যারা আছে এখনো, তাদের মাধ্যমে দাঁড়াতে হবে। এবং এই নির্বাচনে কিছু আওয়ামী লীগের লোক কিন্তু স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে বলে আমার ধারণা। আমি জানি না হবে কিনা, বাট আমার ধারণা, আমার কেন যেন মনে হয় কি কিছু লোক আছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় যাবে। তাদের সংখ্যা হয়তো কম হবে, কিন্তু তাদেরকে দাঁড়াতে দেবে কিনা আমি তাও জানি না। যদি দাঁড়াতে দেয় তা দাঁড়াতে দেবে না কে, মানে দাঁড়াতে দেবে এই সন্দেহটা কেন? এখন যারা দেয় না, আচ্ছা একটা বলেন আপনি,
একজন লোক একসময় ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগ করতো, তারা ধরে পিটাচ্ছে না? পিটাচ্ছে তো, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। তার অপরাধ কি? একসময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের অমুক কমিটির সদস্য আছে, যে দাঁড়াবে তার বিরুদ্ধে এগুলো হবে, শুধু মব হবে কিন্তু দেখেন আপনি। যদি মব হয় তাহলে যদি সে সম্ভাবনাময় হয় তাহলে তো আরো বেশি মব হবে। তবে তখন আবার আইন শৃঙ্খলা কি থাকবে আমি জানি না। যদি আর্মি তখন সব জায়গায় যদি থাকে তাহলে আইন শৃঙ্খলা ভালো হতে পারে। জি, আপনি আওয়ামী লীগের কর্মসূচির কথা বলছেন, সেই প্রসঙ্গটাতে আমি একটু আসবো, কিন্তু নির্বাচনের সাথে আর একটা প্রশ্ন আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু জেনে নেই যে ১-১১ পদধ্বনি শুনতে পাচ্ছিলেন কদিন আগে মাহফুজ আলম, নাহিদ ইসলামও সম্প্রতি বললেন যে জাতীয় ঐক্য না রাখতে পারলে ১-১ তিনিও ১-১ দেখতে পাচ্ছেন। এই ১-১টা মানে শুরুর দিকে দেখতেন ৫ই আগস্টের পর বেশ কিছুদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ১-১ কথা বলতেন, এখন মাহফুজ আলম, নাহিদ ইসলাম এনারা ১-১ কথা বলছেন। ১-১ কথা এখনো কেন আসছে এবং একটু পক্ষ চেঞ্জ হয়ে আসছে কেন? ১-১ একটা জুজু। ১-১ যদি না হয় আমাদের কথা শুনুন, অথবা সামরিক বাহিনী আসবে। ১-১ মানে কি? সামরিক বাহিনী আসা। সামরিক বাহিনী আসা মানে কি? বিএনপির ক্ষমতায় যাওয়া, আরো পিছিয়ে যাওয়া, বা নির্বাচিত একটা সরকার আসা, পিছিয়ে যাওয়া। তো তাহলে কম্প্রোমাইজ করো, এই অর্থে ১-১ জুজু দেখানো হচ্ছে। অন্য কোনো অর্থ তো আমি বুঝি না। আর ১-১ আসা অস্বাভাবিক কেন? যখন আপনি অনিশ্চয়তায় যাবে, যখন আপনি হানাহানি করবেন। এখন আওয়ামী লীগ তো এখানে কোনো সিনই নাই। তো আওয়ামী লীগের অনুপস্থিতিতেও আপনাদের যখন শান্তি নাই, একদল আরেক দলের বিরুদ্ধে লাগছেন, ইলেকশন করবেন না, ইলেকশনে যাবেন না, যে হুম। ইলেকশনের জন্য এত মায়া কান্না, এত 3বার ইলেকশন করতে পারেন নাই, তো সেই মায়া কান্নার জায়গায় এখন ইলেকশন নিয়ে তালবাহানা করছেন, ইলেকশনে যাব কি যাব না। কিছু মানুষ এখনো বিভ্রান্ত যে 48% ভোট হবে কি হবে না, ইলেকশনে যাব কিনা। তো সবকিছু মিলিয়ে তো সেই জন্যই আহ, বিষয়টা দাঁড়ায় আর কি। ১-১ ওই জন্যই জুজু, যে যদি না হয় তাহলে দেখো আরো পিছিয়ে যাবে। আমার মনে হয় যে ১-১ সম্ভাবনা যেমন আছে, তেমনি সম্ভাবনা নাইও। সম্ভাবনা নাই, আপনারা এককভাবে ইলেকশন করেন, এখানে তো আওয়ামী লীগ নাই। আপনারা এককভাবে মানে আপনারা নিজেরা নিজেরা ইলেকশন করেন, তো তাহলে তার ১-১ এখানে সম্ভাবনা দাঁড়ায় না। আর আপনারা যদি ঝগড়াপাটি করেন, তার মানে আওয়ামী লীগ আসার সম্ভাবনা থাকে। তারপর তার মানে হচ্ছে অন্য পক্ষ, তৃতীয় পক্ষ আসার সুযোগ থাকে। তখন এই গোলযোগ যদি লেগে যায়, স্বাভাবিকভাবে মানুষও তো ওয়েলকাম করবে ১-১কে। ১-১ যখন এর আগে এসেছিল তখন তো মানুষ ওয়েলকাম করেছিল। মানুষের তো মনে হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত যে ছিল, সেটা একটা জগদ্দল পাথর ছিল, সেটা সরে গিয়ে আর্মি একটা মানুষের মধ্যে সুবাতাস এনে দিয়েছিল, যদিও তারা সফল হয়নি চূড়ান্ত ভাবে। কিন্তু ওই তাৎক্ষণিকভাবে তো মানুষ দেখেছে যে এরা ছাড়া উপায় ছিল না। দেশের হানাহানি তখন যে পর্যায়ে চলে গেছে, লোকে বইটা থেকে শুরু করে একদল আরেক দলকে পিটানো। তো এমন পরিস্থিতি যদি আবার তৈরি হয়, তাহলে তো হবে বাংলাদেশে যত রাজনৈতিক পরিবর্তন, যে যত কথাই বলুক, বিরাট অভ্যুত্থান, বিপ্লব, হেন তেন, আর্মির অংশগ্রহণ ছাড়া তো কোনোটাই হয় নাই। সে ৯০ হোক আর ২০২৪ হোক। ৯০-তে যখন আন্দোলন হয়েছিল, আর্মি যখন উইথড্র করেছিল এরশাদের উপর সমর্থন, বিপ্লব হয়ে গেছে। সেই ২০২৪-এর 15ই আগস্ট তাই আর্মি নিষ্ক্রিয় ছিল। আর্মি বলেছে আমাদের পক্ষে সম্ভব না, আপনি যান, অন্য কোনো দেশে আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এখানেও তাই হয়েছে। সো আমরা গণতন্ত্রকামী যে লোকজন যে এত বেশি আশাবাদী যে আমরাই সব বিপ্লব করে ফেলেছি, তা তো না। আর্মি তো এখানে একটা বড় অংশ। তো আর্মি যদি চায়, এই দেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলে আর্মি আসতেও পারে, সেটাকে আমরা কেউ উড়িয়ে দেব না। জি, মাসুদ কামাল, আপনি কি ১-১ সম্ভাবনা বা শঙ্কা কিছু দেখছেন? আচ্ছা, আমি না একটা কথা বলি, যে আইনসালুম একটা শব্দ উচ্চারণ করো না, যে জুজু, জুজুর ভয় দেখানো হয়েছে। আমি এটাকে একটু বলি আপনাকে। আচ্ছা, ১-১ জিনিসটা কি এটা বলেন তো আমাকে। ১-১ কেন হয়েছিল, কেন এসেছিল, এটা আপনার ঘটনা নিশ্চয়ই মনে আছে। হুম। ২০০৭-এর জানুয়ারি ২২ তারিখে একটা ইলেকশন হওয়ার কথা ছিল। সেই ইলেকশনে এই তত্ত্বাবধায়ক সরকারের, সেই তত্ত্বাবধায়ক সরকারের তখন প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ নিজেই। উনি প্রেসিডেন্ট, উনি প্রধান উপদেষ্টা। কেন? প্রথমে বিএনপি ক্যারিকেচার করে আনতে চাইছিল KM হাসান। KM হাসান আসতে চান নাই, বিব্রত হয়েছেন এক পর্যায়ে আওয়ামী লীগের আন্দোলনের কারণে। তারপরে নানা ক্যারিকেচার করে ইয়াজউদ্দিন আহমেদকে ওনারা বানাইলেন উপদেষ্টা। তো সেই নির্বাচনটা
যখন তারা 22 তারিখে করবে, তার আগে কিন্তু আওয়ামী লীগ এক পর্যায়ে সবাই তারা উড্র করলো যে আমরা কোনো ইলেকশন করবো না। তাহলে একতরফা নির্বাচনের দিকে দেশ অগ্রসর হচ্ছিল। যে নির্বাচনটা 2014-তে আওয়ামী লীগ করছে, সেই নির্বাচনটা কিন্তু 2007-এ বিএনপি করার উদ্যোগ নিয়েছিল, হয়ে যেত নির্বাচন। তখন থামাইছে কে? আর্মি লোকজন যে থামাইছে। আর্মি যে বলছে যে এইভাবে একতরফা নির্বাচন করা ঠিক হবে না, তারা কিন্তু থামাইছে। তো এইটা জানুয়ারির 11 তারিখ থামাইছে, মানে ওই নির্বাচনে 11 দিন আগে ঘটনাটা ঘটেছে। তখন আবার নতুন করে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে ফখরুদ্দিন আহমেদ, এটসেট্রা, তারপর তো কাহিনী জান। এখন তখন কিন্তু আওয়ামী লীগ বলেছে যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, বলেছে। এই শেখ হাসিনা বলেছেন যে এরা যা কিছু করবে সবকিছুকে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এগুলিকে দিব, মানে আপনার মেনে নিব, ক্লিন চিট দিব আপনার সবগুলিকে, এগুলো তো বলছে। তো তাহলে আওয়ামী লীগ তো এই সরকারকে চেয়েছে। আচ্ছা, তারপরে দেখা গেল ক্ষমতায় আসার পর এই 1/11 সরকারের সবচেয়ে বড় সমালোচক কে হয়ে গেল? আওয়ামী লীগ হয়ে গেল। কেন হইল? হইল এই কারণে যে আওয়ামী লীগের তখন এই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটাকে বাতিল করার জন্য একটা অজুহাত দরকার ছিল। আমার এই কাজটা তারা করলে 1/11। তো 1/11 খারাপটা কি বুঝান তোমার আপনি? 1/11 একটা একতরফা নির্বাচনের হাত থেকে দেশকে রক্ষা করছে ভাই, এটা রিয়েলিটি। তারপরে যারা দায়িত্ব নেওয়ার পরে লম্বা সময় থাকছে, এটা আমরা সমালোচনা করছি। এখনো তো এই সরকার, হাসিনা সরকারের পথের উপর আমরা একটা সরকার আছি, আমরা তো সবাই মিলে আনছি। আমরা তো ইউনূস সরকারকে কখনো খারাপ বলি নাই, কিন্তু মানে ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা বানাইছে আমরা কি খারাপ বলছি? ওই সময় তো তার কোনো বিকল্প ছিল না। এখন আমরা বলতেছি আপনারা এই কাজ পারেন না, ওই কাজ পারেন না, সেই কাজ পারেন না। আমি যদি কাজ না পারেন তাহলে তো একটু সমালোচনা করতেই পারি। এখন যদি তারা এই নির্বাচন ঠিক মতো দিতে না পারে, যদি নির্বাচন দিতে দেরি করে, অথবা নির্বাচন দিতে অপারগতা প্রকাশ করে, অথবা সেরকম বাস্তবতা তৈরি হয়, তাহলে অনেক কিছু হতে পারে। তাহলে 1/11 বলেন, 2/12 বলেন, কি হবে আমি জানি, কোন দিন আসবে তা আমরা তো জানি না। কাজে এটাকে সবাই যেমন বলতেছে যে আর্মি আসতে পারে, আর্মিও আসতে পারে, কিন্তু আর্মির প্রধান তো সরাসরি বলেছেন যে আমরা চাই নির্বাচনটা হয়ে যাক। এবং এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর থেকে, মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আর্মির কোনো একটা আচরণে কি কারো মনে হয়েছে যে আর্মি ক্ষমতা গ্রহণ করার জন্য আগ্রহী? আমি তো ভাই দেখিনি এরকম আর্মিকে যেভাবে। কিন্তু তিনি আবার ওই যে 18 মাসের একটা সময়সীমা দিয়ে রেখেছেন, তারপরে কি মানে 18 মাস পর্যন্ত সহযোগিতা করবেন বলেছিলেন। ইলেকশন তো 18 মাসের সময়সীমার মধ্যে হচ্ছে। হ্যাঁ, এখন যদি না হয় তখন একটা সম্ভাবনা, আশঙ্কা, যাই বলেন না কেন, থাকতেও পারে। বাট সেটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই আমি মনে করি। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে সেই বিষয়টা একটু ভাবছিলাম যে আগে এই 1/11 সম্ভাবনা, শঙ্কা, পদধ্বনি শুনতেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন সেটা বেশি শুনছেন মাহফুজ আলম এবং তার সহযোদ্ধা নাহিদ ইসলাম, তাদের মুখ থেকে এটা শোনা যাচ্ছে। এই জন্য আসলে বিশেষ করে আরেকবার একটু জানছিলাম। আমি একটু এই প্রশ্নটাও করতে যাই, আপনি মাসুদ কামাল, আপনি বলছিলেন আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছে বাইরে বসে বসে, কিন্তু 15ই আগস্ট তাদের একটা কর্মসূচি সবসময় থাকে, জাতীয় শোক দিবস তারা তাদের সময় পালন করেছে, শোক পালনের। কিন্তু আমরা দেখছি প্রেস সচিব তিনি বলছেন যে এই 15ই আগস্ট দিনটিও 31, মানে বাকি আগস্টের 31 দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটু মানে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে? যদি আওয়ামী লীগ করতে যায় তাহলে না হয় বুঝলাম যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ তাদের বিরুদ্ধে, কিন্তু কেউ যদি করতে যায়, সাধারণ মানুষদের মধ্যে কেউ যদি করে, তাহলে আসলে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়ার আছে? যেন মাসুদ কামাল আপনি একটু যদি ছোট করে আগে বলেন। এখানে ভাই উনি যেটা বলছেন, এটা উনি ওনার মেধা, ওনার রুচি, ওনার আকাঙ্ক্ষা, এই সবগুলিকে মিলাইয়া উনি কথাটা বলছেন। এটা আইনগত ভাবে একটা অশুদ্ধ বক্তব্য ওনার। যে উনি কিন্তু বলেন নাই যে যদি আওয়ামী লীগ কোনো কর্মসূচি নেয়, যদি বলতেন যে আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি নেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাহলে ঠিক ছিল। কিন্তু যদি উনি বলছেন যদি কেউ কর্মসূচি নেয়, যে কেউ কর্মসূচি নিতে পারে। আমি বাসায় একটা মিলাদ করবো ভাই, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনার মৃত্যুটা আমার পছন্দ হয় না, আমি ওই জন্য শোকাহত থাকলাম এবং আমার বাসায় একটা মিলাদ করলাম, মিলাদের আয়োজন করলাম। মিলাদ আমার একটা কর্মসূচি হতেই পারে, আমি নিলাম। উনি কি করবে? আমারে কোন আইনে আটকাবে? উনি আমাকে কোন আইনে আটকাবে? গাইড জোরে আটকাইতে পারে। আমি প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, সিনিয়র সচিব, আমি অতএব আমি তারা আটকাই দেবো, এই পাওয়ার খাটাতে পারে। এছাড়া আর কিছু নাই। কথাবার্তা বলার সময় কিছু খেয়াল করে বলে না তো ভাই, উনি তো খেয়াল করে কথা বলেন না। এটা কোনো লজিক আছে? যদি কেউ কর্মসূচি না, আচ্ছা কি কর্মসূচি তাও বলে নাই, কিন্তু আপনি পড়ে দেখেন, যদি কেউ 15 আগস্টে কোনো কর্মসূচি না দিলে, তো 15 আগস্টে বিএনপি একটা কর্মসূচি নিয়ে বসে আছে,
তারা জন্মদিন পালন করবে, সেটা কি হবে? 15 আগস্ট কি আগস্টের আর 31টা দিনের মতো না? বিএনপির কাছে তো না, আমার কাছেও না, হতেই পারে আলাদা। 15 আগস্ট তো এমনি কারো জন্মদিন হইতে পারে, সে কোনো সেটা পাঠিয়ে দিতে পারে, পারে না? তার কি হবে? কি বলে না বলে, মানে যা মনে হয় তাই বলে, ক্ষমতা পাইছে তো। এখন সমস্যা হচ্ছে কি, এই লোকগুলি ভুলে গেছে যে এই দিনটাই শেষ দিন না, এইভাবে হয় না। আপনি একটা কথা মাথায় রাখবেন, শেখ হাসিনা কি খারাপ করছে না করছে এটা শেখ হাসিনা বুঝবে। সে জীবিত আছে, তারা আপনি মামলা মাথায় নিয়ে আসেন, তারা আপনি 5 লাখ ফাঁসি দেন, আমার ওটা তার ব্যাপার, ওটা আদালতের ব্যাপার আর তার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কন্যার কারণে আপনি পিতাকে অপদস্থ করবেন, এটা পৃথিবীর কোথাও নাই। তো মৃত পিতাকে, যে পিতা আজকে থেকে মানে আপনার 50 বছর আগে মারা গেছেন, তারে আপনি আজকে তার কন্যার কারণে সেই দিবেন, শাস্তি দিবেন, এটা হয় না। এর কি বলে এই সমস্ত লোক এগুলো? জি, মানে আমি এগুলো একটু মানে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এরা করছে। তো প্রতিহিংসা দেখানোর জায়গা এটা না। প্রতিহিংসা আরেকটা প্রতিহিংসাকে ডেকে আনে, এটা মাথায় রাখতে হবে। আমরা ভেবেছিলাম কি, ডক্টর ইউনূস যখন আসলো, আমি সত্যি বলি, আমি আমার মনের কথাটা বলি, আমি ভেবেছিলাম উনি বোধহয় সবাইকে নিয়ে, সমস্ত দল মতকে নিয়ে একটা ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলবে। উনি তো প্রায় ঐক্যের কথা বলেন। উনি আওয়ামী লীগ 15 বছর 17 বছর ধরে পুরো দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে, যে বিএনপি একটা সন্ত্রাসী দল, জামাত একটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, এগুলি বলে বলে দেশটাকে ভাগ করে দিচ্ছিল আওয়ামী লীগ। এখন এই ভদ্রলোক এসে আওয়ামী লীগ 15 বছর যা করছে, সে 15 মাসেই তার চেয়ে বেশি করার চেষ্টা করতেছে। এই লোকটা আমরা কি ভাবছে আর সে কি করতেছে? এর নাম জাতীয় ঐক্য? একটা বিভক্ত জাতি পৃথিবীতে কখনো অগ্রসর হতে পারে না। উনি সেই কাজটাই করতেছে। তো এখন খুব আনিস আলমগীরের কাছ থেকে একটু এই বিষয়ে ছোট্ট করে একটু মন্তব্য নিয়ে আমি আরেকটা প্রসঙ্গ একটু ছোট করে যেতে চাইবো, যদি এই প্রসঙ্গটা একটু আপনি মন্তব্য করেন। কোনটা? এই ব্যক্তিগতভাবে যে পালন করা? 15 আগস্টে কোনো কর্মসূচি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, এরা যেটাই বলি, যদি সেটা আওয়ামী রিলেটেড হয়, সেটা যদি মুক্তিযুদ্ধ রিলেটেড হয়, সেটা যদি বঙ্গবন্ধু রিলেটেড হয়, বিশেষ করে বঙ্গবন্ধু রিলেটেড এবং মুক্তিযুদ্ধ রিলেটেড 32 নম্বর রিলেটেড কোনো কথা বলেন, এটাকে বিকৃত করে এরা প্রকাশ করে। কিছু স্বাধীনতা বিরোধী চক্রের কাজই হচ্ছে এটা, যে কথা বিকৃত করা। যেমন আমি নিজেও এটা বলেছি, 15 আগস্টে আপনি কিভাবে একটা ব্যক্তিগত প্রোগ্রামকে আপনি না করতে পারেন? আপনি রাষ্ট্রীয়ভাবে তো বন্ধ করে দিয়েছেন। তো রাষ্ট্রীয়ভাবে যখন বন্ধ করছেন, তখন কে ব্যক্তিগতভাবে কি করবে না করবে জানি না। একজন ফেসবুকে বিরাট এক স্টোরি লিখেছে, আনিস আলমগীর যে শফিক আলমকে ধুইয়ে দিয়েছেন। হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা। শফিক আলমকে কিন্তু ধুইয়ে দেওয়ার কি হলো? শফিক আলম একজন রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, তো রাজনৈতিক বক্তৃতা যখন দেয়, তাহলে তাকে তো সরকারি কর্মকর্তা হয়ে যখন রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, তো তার ভুল ত্রুটিতেও আমাদের সমালোচনা করার অধিকার আছে। শফিক আলম তো এটা ভালো করেই জানে যে উনি সমালোচনার ঊর্ধ্বে থাকবেন না, যখন উনি একটা সরকারি চাকরি করেন এবং তার অ্যাক্টিভিটির সমালোচনা হতেই পারে। আরেকজনে বলল, আনিস আলমগীর বলেছে 32 নম্বরের প্রতিশোধ নেব। আচ্ছা, আমি কেন নেব 32 নম্বরের প্রতিশোধ? 32 নম্বর ভেঙেছে, প্রতিশোধ নিবে বলেছি। নেব আর নিব এক জিনিস হলো? আমি কি রাজনীতি করি যে এটা প্রতিশোধ নিতে যাব? বাস্তবতা হচ্ছে, বঙ্গবন্ধু মানে যে 15 আগস্ট একটা শোকের দিন, জাতীয় শোকের দিন। আপনারা রাজনৈতিক পরিবর্তনের ফলে আপনারা মনে করছেন না, এটা শোক প্রকাশ করতে পারবে না, করেন না। আপনারা তো ধরে রাখছেন না যে আপনি করতেই হবে। তাদের সরকার যখন আসবে তখন তারা হয়তো আবার করবে। এখন না করলেও কি আপনি জোর করে করতে পারেন না? কিংবা আপনি রাষ্ট্রীয় শোক দিবস থাকলো, আপনি এমন সব কর্মকাণ্ড করলেন, সেই শোক দিবসের ডান্স করতেছেন, তো তাহলে সেই শোক দিবস তো না থাকাই বেটার। তো আমি মনে করি যে সরকার যদি এই দিবস পালন না করে, কিছু আসে যায় না, কিন্তু ব্যক্তিগতভাবে কে শোক পালন করবে না করবে, এখানে রাষ্ট্রের মাথা কামানোর কোনো সুযোগ নাই। একটা জিনিস হচ্ছে যে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, তো নিষিদ্ধ একটা দল যদি কর্মসূচি দেয়, আওয়ামী লীগ যদি একটা কর্মসূচি দেয়, 15 আগস্ট তোমরা এই বঙ্গবন্ধুর বাড়িতে আসো, 32 নম্বরে আসো, এই জাতীয় কর্মসূচি দেয়, তখন আপনি বলতে পারেন যে ভাই, তোমরা তো একটা নিষিদ্ধ দল, এখন তোমরা কেন এই কর্মসূচি দিচ্ছ, তখন আপনি প্রতিরোধ করতে পারবেন। কিন্তু প্রাইভেট পার্সন কেউ যদি 32 নম্বরে যায়, কোনো একটা ফুল দেয়, আপনি সেখানে কি করার আছে আপনার? 2 দিন আগে আমি এটা নিয়ে লিখেছিলাম যে, শেখ হাসিনা একটা নিরাপত্তার অজুহাত দিয়ে এটা বন্ধ করে রেখেছিলেন বছরের পর বছর। এই সরকার এসে প্রথমে এটা খুললো 2 দিনের জন্য, তারপর আবার বন্ধ করলো।
প্রথমে এটা আগুন লাগালো, তারপরে এটা পুরোটাই ধ্বংস করলো। এই সবই আগুন লাগানোর সময় তারা ছিল না, কিন্তু ধ্বংস যখন হলো তখন তো এই সরকারই ছিল, তখন কোনো প্রিভেন্ট করে নাই। এখন দুই রাস্তা বন্ধ করে কি প্রিভেন্ট করে আমি জানি না। আজকে 2 দিন থেকে দেখলাম যে এটা খোলা এখন যাইতেছে, আমি জানি না 15ই আগস্ট আবার এটারে বন্ধ করে রাখে কিনা। তো আমার কথা হচ্ছে, ব্যক্তিগতভাবে কে শোক প্রকাশ করবে না করবে সেটা তার ব্যক্তিগত অধিকার। সেই জায়গায় আপনি নাক গলানোর পিছনে, রাষ্ট্রের নাক গলানোর পিছনে। জি, স্পষ্ট। একদম ছোট্ট করে আরেকটা বক্তব্য সম্পর্কে একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো। মিডিয়া, গোয়েন্দা সংস্থা এবং সুনির্দিষ্টভাবে ডিজিএফআই এর বিরুদ্ধেই হাসনাত, নাসিরুদ্দিনরা ওই বক্তব্যই, যেটা নিয়ে শুরুতে কথা শুরু করছিলাম, ওই সময়ই তারা কথা বলছেন যে হুমকিও দিচ্ছেন যে ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হবে প্রয়োজনেতে, যদি তাদের সেই রকম কর্মকাণ্ড হয় তাহলে সেরকমটাও তারা বলছেন, এবং মিডিয়ার সম্পাদকরা এখন দালাল হয়ে গেছেন, এরকম বক্তব্য তারা দিচ্ছেন। মাসুদ কামাল, এই প্রসঙ্গে মানে মিডিয়ার সম্পাদকরা এখন কেমন হয়ে আছেন সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এবং তাদের পুরো বক্তব্যেরই একটা সার্বিক মূল্যায়ন যদি আপনি বলেন। মিডিয়া যারা আছেন না, আমরা খুব মানে একই মুদ্রার অপর পিঠ এখন দেখছি। গত 15 বছর যা দেখছিলাম তার উল্টা পিঠে দেখতেছি। সমস্ত মিডিয়ার সম্পাদকের পদগুলো এখন জবরদখল হয়ে গেছে, নতুন লোক আসছে। আমি বলবো না তারা জোর করে দখল করছে, আমি বলবো মিডিয়ার যারা মালিক, এই প্রত্যেকটা ম্যাক্সিমাম মালিকই তো মনে করেন আপনার করাপ্ট বিজনেসম্যান। এই বিজনেসম্যান গুলো তাদের এই বিজনেস থেকে রক্ষা করার জন্য মানে বিএনপি পন্থী লোকজনকে এখানে বসাইছে। সবাই, এভরিথিং, এভরিওয়ার। আপনি দেখবেন যে লোকটা বলছিল সে শেখ হাসিনার সঙ্গে কবরে বন্ধ যাবে, তার মিডিয়া কিন্তু কিছু হয় না। তার মিডিয়াতে এখন তার একটা মিডিয়া যে পড়ছে প্রেস ক্লাবের সভাপতি, আরেকজন বলছে বিএনপি দের এক লিডার, বিএনপি সেক্রেটারি, সবাই পড়ছে। আরেকজন আবার বিদেশ থেকে ইয়ের থেকে আপনার কি বলে তারেক রহমানের সঙ্গে দেখা গেছে আপনার 15 জুনের চুক্তির সময় তাকে দেখলাম, সে সেটা তাদের সিইও নাকি এক দায়িত্ব নিচ্ছে। কিছু তো হচ্ছে না এখন, তো এভাবেই হবে। আরেক পত্রিকায় প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি কিন্তু বসানো হয়েছে। সব জায়গায় প্রত্যেকটা মিডিয়াতে বিএনপি অথবা জামাতের লোক যে বসছে শীর্ষস্থানে। কত জায়গায় তারা নিজেরা গাইড জন্য বসছে, কিছু কিছু জায়গায় মালিকরাই তাদেরকে ডেকে নিয়ে বসাইছে, ভাই তুমি বসো, তুমি থাকলে পরে আমারটা কেউ আর দখল করতে আসবে না, কিছু করতে আসবে না। তারপরে এখন এই যে জনকণ্ঠে দেখলাম এনসিপির লোক যে বসছে এখানে, সে এই যে এনসিপির লোক, এই যে এত বড় একজন সংগঠক, এত বড় একজন সাংবাদিক, আগে জানতাম না, এখন জানি উনি যে জনকণ্ঠের ভবনের যে 14 তলা ভবন রক্ষা করার দায়িত্ব দিচ্ছে। এগুলো তো সব জায়গায় হচ্ছে এখন। মানে এইটা এই মিডিয়ার কাছে আপনি কি আশা করেন? মালিক পক্ষ তারাই এগুলিকে করছে, রক্ষা করতেছে। তারাই মানে এখন এবার এই সেলফ সেন্সরশিপের মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করতেছে না, এটা দেখতেছি। সব মিডিয়াতে চলছে এটা এখন। আগে হয়তো বলতো যে ডিজিএফআই থেকে ফোন দেয় অথবা বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়ে তাদেরকে আটকাতে বলতো, আর এখন দেখতেছি বলা লাগে না, এখন নিজেরাই তারা নিজেদেরকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে না আমরা এটা ছাপবো না, আমরা এটা করবো না। এগুলো হচ্ছে সরকারের প্রকৃত সমালোচনা। সরকারের যে সমালোচনা মানে কি, সে কিছু না পারে তার যে ব্যর্থতাকে দেখিয়ে দেওয়া। আপনি একটা ছোট্ট একটা ঘটনা বলি আপনি বুঝবেন। রিসেন্ট এই যে সিলেটের ভোলাগঞ্জ থেকে আপনার সাদা পাথর উত্তোলন হচ্ছে না? এই সাদা পাথর উত্তোলনটা কিন্তু অনেক হচ্ছে। কোথায় হচ্ছে জানেন? সোশ্যাল মিডিয়াতে। আপনি দেখেন মেইন স্ট্রিম মিডিয়াগুলো এটা নিয়ে খুব বেশি একটা মাতামাতি করতেছে কিনা, আমি খুব বেশি একটা দেখি নাই। বড় বড় পত্রিকাগুলো দেখেন, পাবেন না, কারণ ওরাও তো দিবে ভেতরে পাতা ছোট্ট করে একটু দিবে। অথচ এই মুহূর্তে এটা কিন্তু খুব বেশি একটা এই ঘটনা। তো এরা করে এরা সরকার এমন কিছু জিনিস ছাপতে চায় না যাতে নাকি সরকার বিব্রত হয়। সব পত্রিকা একই জিনিস দেখতেছি। কাজে এই মিডিয়া নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নাই। এই মিডিয়া ধ্বংসপ্রাপ্ত হইলেও আমাদের যে বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে আমার তাও মনে হয় না। আর ডিজিএফআই এর বিরুদ্ধে যেটা বলছেন, ডিজিএফআই এর হেডকোয়ার্টারও ভেঙে দেওয়ার হুমকি আছে। আগে ভাঙতে পারতেন, কিন্তু এই মুহূর্তে ডিজিএফআই কে এই ধরনের কোনো কাজ করতেছে আমি ঠিক শিওর না, আমি বলতে পারছি না যে ওনারা হঠাৎ করে কোনো ডিজিএফআই এর উপর ক্ষেপলাম যায় না। এর মধ্যে কি ডিজিএফআই এই ধরনের কোনো অপহরণ, কোনো গুম অথবা কোনো মিডিয়াকে প্রেশার দেওয়া আমি কিন্তু এখনো শুনিনি। আমার কিন্তু বন্ধু বান্ধব বিভিন্ন পত্রিকা আছে, আমি কিন্তু এখনো শুনিনি যে তারা খুব একটা তাদের কক্সবাজারে যাবার খবর হয়তো সরবরাহ করেছে, এটি একটা কারণ হতে পারে কিনা। সরবরাহ করে গেছে আছে, ওখানে তো তারা গেছে রে ভাই। এখন এতে দুঃখিত আর কি আছে? ওইখানে যে জিনিসটা তারা গেছে এটা ঠিক, তারা পিটার হাসের সঙ্গে মিটিং করে নাই এটা একটা বিষয় হতে পারে, এটা তো মিডিয়া করছে।
এটা যে মিডিয়া করছে সেই মিডিয়ার মধ্যে মামলা করা হোক। আমি তো মনে করি সেই মিডিয়ার উচিত ছিল ক্ষমা চাওয়া, যে আমি এটা ভুল করছি। এই খবর তারা কিভাবে স্ক্রলে দিল, কিভাবে দিল আমি বুঝতে পারলাম না। তাদের উচিত ছিল এই জন্য মানে ক্ষমা চাওয়া। এবং কেবল ওই মিডিয়াই না, অনেকগুলো পত্রিকাতে আমি দেখেছি তারা কিন্তু এই রিপোর্টটা করেছে, যারা আপনার নাকি পিটার হাসের সঙ্গে মিটিং করছে। যারা এটা লিখছে তাদের প্রত্যেকের উচিত ছিল ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা। আমি কোন একটা মিডিয়াকে দেখলাম এটা ভুল স্বীকার করতে। মানে মানে আপনার এই মিডিয়াগুলো এরা যেন সোশ্যাল মিডিয়ার মতো দায় দায়িত্বহীন হয়ে গেছে। এটা তো হওয়া উচিত না। জি। হয়েছে কিন্তু আমাদের এখানে আমি দেখছি এটা, এটা তো ঠিক করে আনিস না। আলমগীর, জি আনিস আলমগীরকে ওই প্রসঙ্গে একটু শুনি। আমি তো মিডিয়াকে একই কথা বলবো ভাই, যেভাবে বলছে। আমি এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে মিডিয়া এমন ভূমিকায় গিয়েছে বলেই তো তার বদনাম করতে পারছে। এনসিপি যে অভিযোগটা করেছিল, তারা দুইটা ইয়ে করেছে। তারা বলছে যে গণমাধ্যম গণ অভ্যুত্থানে জড়িতদের চরিত্র হরণের চেষ্টা করছে, এবং শেখ হাসিনা স্বৈরাচার আমলের মতো গোয়েন্দা সংস্থার মুখপত্র হিসেবে কাজ করছে। এটা তারা এই জন্যই বলছে যে রিসেন্টলি তারা যে কক্সবাজারে গিয়েছিল, সেই কক্সবাজারে তাদের তাদের যে ইয়েটা, যে অনুষ্ঠানটা ছিল, সরি আমাকে যেন ফোন করছিল, এই জন্য বিরক্ত হচ্ছিলাম। তো তারা যে ওইখানে কক্সবাজারে গিয়েছিল, আহ এটা রাগ করে, যেটা পরবর্তীতে বোঝা গেল যে তারা অভিমান করে সেখানে গিয়েছিল, সেটাকে নিয়ে যে মিডিয়া প্রচার করলো যে তারা মার্কিন সাবেক রাষ্ট্রদূতের সাথে কথা বলার জন্য সেখানে গেছে, গোপন বৈঠক করছে। এবং সত্যিকার হতে এটা খুবই এম্বারাসিং ছিল। অনেকে লিখেছে, আমি পার্সোনালি এই সমস্ত গুজবে কোনোদিনও কান দিই না, এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর টাইম নেই। আমি কিছু বলিও নাই, লিখিও নাই। কারণ আমি যতক্ষণ পর্যন্ত সত্যতা না থাকবে, সে একটা বিষয়ে আমাদের মতো সাংবাদিকদের, বিশেষ করে আমি বলবো যে রেসপন্সিবল সাংবাদিকদের তো এটা নিয়ে কথা বলা উচিত না। মিডিয়াতে কি কোনো রেসপন্সিবল সাংবাদিক ছিল না যারা এগুলো প্রচার করেছে, যারা বলছে যে পিটার হাসের সাথে বৈঠক হলো, এই খাইলো সেই খাইলো? কোথা থেকে? সে লোক নাই। তারপরে আপনি এদের চরিত্র হনন করছেন, এটা অবভিয়াসলি এটা চরিত্র হনন। এখন এটা তারা এই তথ্য কোথা থেকে পাইলো? তো তারা বলছে যে এটা গোয়েন্দা সংস্থা দিয়েছে। তাহলে গোয়েন্দা সংস্থা মানে তারা এই জন্য টার্গেট করেছে ডিজিএফআই কে। আমি জানি না এটা ডিজিএফআই দিয়েছে কিনা। ডিজিএফআই এর বিরুদ্ধে গত একটা বছর আমি এমন কোন অভিযোগ আমি শুনি নাই যে ডিজিএফআই ওই সাংবাদিকরে এই করেছে সেই করেছে, ওই মিডিয়াকে চাপ দিয়েছে। এখন তারা কিভাবে পায় যে ডিজিএফআই এটা করেছে আমি জানি না। কিন্তু সম্পাদক পরিষদ আজকে যে বিবৃতি দিয়েছে, তারা যে সাধু শাস্তে চাচ্ছে এবং বলছে যে গণ অভ্যুত্থানে আমরা বড় ভূমিকা রেখেছি। কি ভূমিকা রেখেছে? জাতি দেখেছে। তো সম্পাদক পরিষদ মালিকদের হয়ে যে কথা বলছে, মালিক এরা হচ্ছে নতজানু এক ধরনের মিডিয়া বাংলাদেশে তৈরি করেছে। এই তৈরি করেছে বলেই তো তাদেরকে আজকে এটা বলতে হচ্ছে। এমন একটা অভ্যুত্থান গেল, তাদের ভূমিকা ন্যাক্কারজনক ছিল বলেই আজকে তাদের উপরে প্রশ্ন তোলা যাচ্ছে। এই অভ্যুত্থানের পরে তারা আবার হিসাব দিচ্ছে, অতজন সম্পাদককে চাকরিচ্যুত করা হলো, অতটা মিডিয়াতে পরিবর্তন আসলো, কেন আসলো? আসলো কি সরকার বলেছে যে অমুককে ছেড়ে দাও, অমুককে তুমি এই রাখতে পারবে না? আমি তো শুনি নাই কোনো একটা মিডিয়াতে সরকার বলেছে যে চাপ দিয়ে ওই সম্পাদক এই শেখ হাসিনার আমলে দালালি করেছে, তাকে চাকরিচ্যুত করো। আমি জানি না, হয়তো বলছে কিনা, কিন্তু আমি মব দেখি নাই। হয়তো বলেছে, হয়তো মব মব গিয়ে বলেছে বলেছে। আমি জনকণ্ঠের যেটা মতো, বলছি সরকার তাদের দেখছি বিরুদ্ধে সেটা হচ্ছে ব্যবস্থা নেয় নাই। মব বলেছে। তো মব দিয়ে যদি করে থাকে, আপনি কেন আপনি কেন সেটা পড়ছেন? আপনি কেন এটা মেনে নিচ্ছেন? আপনি মেনে নিচ্ছেন এই জন্যই যে আপনার দুর্বলতা আছে। এবং মাসুদ কামাল ভাই খুব ভালো করে কয়েকটা উদাহরণ দিলেন যে বিএনপির অমুককে, বিএনপির তমুককে দুর্বৃত্তরা তাদের মিডিয়াতে স্থান দিয়েছে। কেন দিয়েছে? দুর্বৃত্তরা সেই দুর্বৃত্তপনা করেছে বলেই তাদের তাদের সেই প্রোটেকশন দরকার হচ্ছে। তারা দেখেছে আওয়ামী লীগ আমলে কিছু দুর্বৃত্তকে দিয়ে আমরা আমাদের সম্পদ, আমাদের উম, মতামত, এগুলো প্রচার করতে পেরেছি। আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থে এই মিডিয়াগুলোকে একটা ডগ হিসেবে ব্যবহার করছে। ওয়াচ ডগ যে শব্দটা বলে, সেটাকে রিয়েল অর্থে তারা ডগ বানিয়ে ফেলছে। তো তাদের ডগ হিসাবে এগুলো সম্পদ পাহারা দেওয়ার জন্য ইয়ে রেখেছিল, যে মিডিয়াকে বলছে। মিডিয়ার নাম তো ওয়াচ ডগ, ওয়াচ ডগকে রিয়েল ডগ বানিয়েছে তারা। তো এখন ডগ বানিয়ে যখন তারা এখন বিপদে পড়েছে, তখন আবার খুঁজতেছে ডগ। তাহলে নতুন ডগ ডগের খুঁজছে তারা। পরিবর্তন।
হ্যাঁ, নতুন ডগ খুঁজে তারা এটা করতেছে। এখন আপনি দেখেন এই ডগ গুলো তাদেরকে রক্ষা করতে পারে কিনা। যদি রক্ষা করতে না পারে তাহলে সরকার পরিবর্তনের পর তারা আরেক ডগ খুঁজবে। তাদের নিজস্ব মেরুদণ্ড তো নাই যে আমার এখানে মব আসতে পারবে না, আমার সম্পাদকীয় নীতি এই, এবং আমি মিথ্যা খবর পরিবেশন করব না, তাতে তো হয়ে যায়। জি, এই জায়গাটা নিশ্চয়ই সাংবাদিকতার এই জায়গাটা একটা হতাশাজনক জায়গা, আগেও পরেও সবসময় থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর, অনেক ধন্যবাদ মাসুদ কামাল যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।